আমাদের এই যে উত্তরবঙ্গ আছে না, এই উত্তরবঙ্গকে তৈরি করার সময় স্রষ্টা যেন অনেক সময় নিয়ে তৈরি করেছে। এই উত্তরবঙ্গে দেখার মতো এত জিনিস আছে যে হয়তো আমাদের দেখতে দেখতে কয়েক মাসই চলে যাবে। তো এই একটা ভিডিওতে বা দুটো ভিডিওতে এই উত্তরবঙ্গের সৌন্দর্য কিন্তু প্রকাশ করা যাবে না। আজকের এই পর্বে আমরা ভ্রমণ করেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম চা বাগান। মূর্তি নদীর ধারে ঠান্ডা জলের স্রোতে পা ভিজিয়ে নিয়েছি হোয়াইট নয়েজের অনুভূতি। সময় কাটিয়েছি নবনির্মিত মডেল ভিলেজে। আর শেষে ভুটান বর্ডারের কাছে গিয়ে জেনেছি লাল ঝামেলা বস্তির অজানা ইতিহাস। এটাই হচ্ছে ইন্ডিয়ার লাস্ট বাড়ি। এখান থেকেই শুরু হচ্ছে ওই দিকটা ভুটান। তবে চলুন পাহাড়, নদী, চা বাগান আর সীমান্তর মিশ্রণে তৈরি ক্যামেরার চোখ দিয়ে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের জাদুকারী রূপ। বন্ধুরা, আমি মনি, গরুমারার বাতাবাড়ি থেকে সবাইকে জানাই সুপ্রভাত। আজকে ডুয়ার্সের জঙ্গলে আমাদের দ্বিতীয় দিন। কালকে আমরা যখন এসে রিসোর্টে পৌঁছাই তখন বিকেল সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়, এবং রেস্ট ফ্রেস্ট করার পর সন্ধ্যা হয়ে গেছিলো বলে আমাদের রিসোর্টের পাশেই মূর্তি নদী বয়ে চলেছে, সেটা দেখাতে পারিনি। এখন বেরোবো আমরা, মূর্তি নদীর ধারটা কতটা সুন্দর সেটা দেখবো, এবং মূর্তি নদীর পাশে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটাবো। চলুন দেখতে থাকুন। এই রিসোর্ট থেকে একদম বেরোলেই সামনেই মূর্তি নদীটা, ওই নদী বয়ে যাচ্ছে। চলুন যাই দেখি আস্তে আস্তে। এই মূর্তি নদী বয়ে চলেছে, কল কল করে জলের আওয়াজ শোনা যাচ্ছে, এবং আমাদের রিসর্টটা হচ্ছে ওই যে সামনে, ওটা বাস রিসর্ট থেকে 50 পা হাঁটলেই মূর্তি নদীর ধারে পৌঁছে যাব। মূর্তি নদীর এই স্থানটি সত্যিই অসাধারণ। এখানে জলের স্রোত আর গভীরতা দুটোই অনেক বেশি। নদীর প্রবল স্রোতে এখানে জলে নামা একেবারেই বারণ। রিসর্ট থেকে সামান্য এগোলেই দেখা মিলবে বিখ্যাত মূর্তি ব্রিজের, তাই হাঁটা দিলাম আমরা। সকালে শান্তিতে মূর্তি সেতুর চারপাশ ছিল একেবারে মন মুগ্ধ করার মতো। এমন পরিবেশ সহজে দেখা যায় না। ঘুরলাম বেশ খানিকটা, আর ঠান্ডা জলের স্রোতে পা ভিজিয়ে বসে থেকে নিলাম হোয়াইট নয়েজের অনুভূতি। এই হোয়াইট নয়েজ কি, তা প্রফেসর সাহেবের কাছ থেকে শোনা যায়। এই যে নদীর কাছে এলে, বিশেষ করে পাহাড়ি নদীর কাছে আমরা যে শব্দটা শুনতে পাই সেটাকে সাধারণত হোয়াইট নয়েজ বলে। হোয়াইট নয়েজ কথাটার অর্থ হচ্ছে হোয়াইট কালার, যেমন সব রকম ফ্রিকোয়েন্সির মিক্সচার হিসেবে আমরা ভাবি, তেমন সাউন্ডের যদি আমরা সব রকম ফ্রিকোয়েন্সির একটা মিক্সচার দিই তাহলে যে সাউন্ডটা ক্রিয়েট হয় সেটাকে আমরা নয়েজ বলি। নয়েজ বলার কারণটা হচ্ছে যে পার্টিকুলার কোনো ফ্রিকোয়েন্সি নয়, হ্যাঁ, আর সব রকম মিক্সচার থাকার জন্যই হোয়াইট কথাটা আমরা সাধারণত ব্যবহার করি। এবং এই হোয়াইট নয়েজ সাধারণত মানুষের মাথার ব্রেন সেলগুলোকে একটা প্রশান্তি দেয়, এবং তার জন্য নর্মালি মানুষের ঘুমের সময় হোয়াইট নয়েজ চালালে খুব ভালো একটা ঘুম হয়। মূর্তি নদীর কোলে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা ফিরছি এখন রিসর্টের দিকে। বেশ ভালো কাটলো সময়টা। এখানে এসে বেশ কিছুক্ষণ কাটালে সত্যি শরীর মন দুটোই জুড়িয়ে যাবে। ভালো তো লাগবেই। আপনারাও ঘুরতে আসতে পারেন এখানে,
ভালোই লাগবে, আশা করি খারাপ লাগবে না। আমাদের তো বেশ ভালোই লাগলো। যেহেতু এখন বর্ষাকাল, নদীর কাছে বেশিক্ষণ থাকা উচিত নয়, কারণ যে কোনো সময় হরকাবান আসতে পারে, এবং হরকাবান কতটা ডেঞ্জার হয় সেটা আমাদের মোটামুটি সবারই জানা। তাই আমরাও বেশিক্ষণ থাকলাম না। ফিরে এসে একদম গরম গরম লুচি ভাজা দিয়ে নাস্তা সেরে নিলাম আমরা। আমরা এখন রিসর্ট থেকে চেক আউট করে যাচ্ছি। এখন আজকে 2 দিন থাকার কথা ছিল এখানে, তো থাকা আর হলো না। এখন চলে যাব বন্ধুর কাছে, বন্ধু থাকে নাগরাকাটাতে, ওখানে যাব। ওখানে যাওয়ার পর ডিসিশন হবে আমরা কোথায় ঘুরতে যাব না যাব। ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে সবুজের মাঝখান দিয়ে পথ চলা শুরু করলাম আমরা। যেতে হবে প্রায় 20 কিমি পথ। তো নাগরাকাটায় পৌঁছে বন্ধুকে এখন রিসিভ করে নিলাম। ও এখানেই চাকরি করে, এরপর ও পাখিটা আমাকে ঘুরাবে। অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, এবার ড্রাইভার পেয়ে গেছি। হ্যাঁ, ড্রাইভার পেয়ে গেছে। চল বন্ধুরা, এতক্ষণে আমার বেজায় স্বস্তি লাগছে। এতক্ষণ তো ড্রাইভারের আসনে ছিলাম, এখন এতটাই ভালো লাগছে। ড্রাইভার পেয়েছি নতুন। তো যাই হোক, এখন আজকে সারাদিনটায় আমি একটু শান্তি পাবো। গাড়ি চালাবে ও, বাকিটা আমি এনজয় করবো। আমার সাথে সাথে আপনারাও এনজয় করুন। বহুত দিন পর 3 বন্ধু আবার একসাথে। বেশ কিছুক্ষণ চলার পর একটু চা পান করতে হবে। শরীরে একটা এনার্জির অভাব ফিল করছি। এনার্জি আমাদের ছেলেদের কাছে চা মানে একটা আলাদা এনার্জিরই উৎস। ওইদিকে ঠিক চায়ের বাগান, আর ঠিক অপোজিটে চায়ের দোকান। তো চায়ের বাগানের মাঝে বসে চা খাওয়ার আনন্দটাই আলাদা। বন্ধুরা, চা পান সেরে আবারও চলতে শুরু করলাম পরবর্তী গন্তব্য লাল ঝামেলা বস্তির দিকে। আর যাওয়ার পাহাড়ি পথটা ছিল দারুণ। এই সুন্দর পথ ধরে চলতে চলতে পৌঁছে গেলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম চা বাগান চ্যাংমারিতে। চারিদিকে যত দূর চোখ যায় শুধু চায়ের বাগান, আর এই জন্য জলপাইগুড়িকে বলা হয় চায়ের সাম্রাজ্য। তো আমরা চ্যাংমারি টি স্টেটের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়লো এক খুব সুন্দর গ্রাম, মডেল ভিলেজ বলছে গ্রামগুলোকে। রাজ্য সরকার মূলত তৈরি করছে এখানকার আদিবাসীদের জন্য, যারা ঝুপড়ি বা গাছের নিচে বসবাস করছিল, তাদেরকে উন্নত জীবনযাপনের জন্য এই আবাসনগুলো বিশেষ করে দেওয়া হবে। এই গ্রামটার প্রতিটা বাড়ির রঙই একই এবং বেশ সুন্দরভাবে গুছানো। এটা এত সুন্দর একটা লোকেশনে আছে যে দেখুন, একদিকে পাহাড়, অন্যদিকে চায়ের বাগান, তার মাঝে এত সুন্দর বাড়িগুলো গড়ে উঠেছে, বা রাজ্য সরকার এত সুন্দর জায়গায় এই ভিলেজটা তৈরি করছে। সত্যি এক কথায় অসাধারণ। তো এরপর আমরা গ্রামীণ জনপদ ধরে এগিয়ে যেতে থাকলাম লাল ঝামেলা বস্তির দিকে। যেতে যেতে এখানকার রাস্তাঘাটগুলো দেখলাম বেশ পরিপাটিভাবে গুছানো। গ্রামীণ জনপদ হলো এখানকার রাস্তাগুলো দেখে মনে হচ্ছে যে এখানে করাপশন লেভেলটা ঠিক সেইভাবে পৌঁছায়নি, সুন্দরভাবেই
সব রাস্তাঘাট আছে। শেষ পর্যন্ত এসে পৌঁছালাম লাল ঝামেলাতে। এই লাল ঝামেলা নামটা মনে হচ্ছে অদ্ভুত, আর এর একটা হিস্ট্রি আছে, বলছি হিস্ট্রিটা পরে। এটা হচ্ছে ভারতের শেষ সীমান্ত। ওই দিকটা যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভুটানের অংশ। এখানে একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে। দেখুন এখান থেকে ভুটানের পাহাড়গুলো কতটা সুন্দর লাগছে। তো এই জায়গাটার নাম লাল ঝামেলা কেন হলো, এটার একটা কারণ আছে, ইতিহাসও আছে আর কি। যে পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকচুয়ালি আগে চা বাগান ছিল। তো এখানকার যারা আদিবাসী ছিল এদের বাসস্থানের কোনো জায়গা ছিল না। তো এখানকার দুজন আদিবাসী নেতা, একজনের নাম হচ্ছে লাল আর একজনের নাম হচ্ছে ঝামেলা, এরা বহুত দিন আন্দোলন করার পর সরকার চা বাগানের মালিকের সাথে একটা চুক্তিতে এসে এদের জন্য কি করে, যে এই জায়গাটা বসতির নির্মাণের জন্য পারমিশন দিয়েছিল। তাই এদের এই জায়গাটার নাম হয়েছে ওনাদের স্মৃতির উদ্দেশ্যে লাল ঝামেলা বস্তি। আমরা সামনে এগিয়ে যাচ্ছি একটু। এখানে এটাই হচ্ছে ইন্ডিয়ার লাস্ট বাড়ি। এখান থেকেই শুরু হচ্ছে ওই দিকটা ভুটান। এই দিকটা আর এরপর কোনো রাস্তাও নাই যে যাওয়া যাবে। তো এই জায়গাটায় আপনারা যারা ডুয়ার্স ঘুরতে আসবেন ভাবছেন, এই জায়গাটা অবশ্যই প্ল্যানের মধ্যে রাখবেন। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালে ভালোই লাগবে। আমরা বেশ অনেকক্ষণ ধরে আছি, বেশ ভালো লাগছে। পিছনে ভুটান আর এই দিকটা ইন্ডিয়া, বেশ একটা আলাদা ফিলিংস আর কি। ভারত ভুটান সীমান্তের শীতল হাওয়া আর ইতিহাস কথা শোনার পর্ব শেষে আমরা আবারও ফিরে এলাম চ্যাংমারি টি এস্টেটে। শুরুতেই আপনাদের বলেছিলাম এটি হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম চা বাগান। শুধু সবুজের ঢেউয়ে গা ভাসাবো বলে আবারও ছুটে এলাম এখানে। দু চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত বিস্তৃত এই চা বাগান। চায়ের সারি সারি গাছ, তার মধ্যে বয়ে যাওয়া হাওয়া, আর দূরে পাহাড়ের নীল আভা। এরকম মনোরম পরিবেশে মন যেন নাচানাচি করতে থাকলো শিশুদের মতোই। যদিও এই বর্ষাকালে ডুয়ার্সে আসলে আপনি জঙ্গল উপভোগ করতে পারবেন না, কারণ এই সময় জঙ্গল বন্ধ থাকে এই কটা মাস। কারণ এই সময় পশু পাখিদের প্রজননের উপযুক্ত সময়। তাই যাতে ওদের কোনো ডিস্টার্ব না হয়, বন্যপ্রাণীদের কোনো ডিস্টার্ব না হয়, তার জন্য কিন্তু জঙ্গল বন্ধ থাকে বা বন্ধ রাখা হয়। যদি আপনি একজন পর্যটক হন তাহলে হয়তো আপনার এই সময় ডুয়ার্স ভালো লাগবে না, কিন্তু একজন প্রকৃতিপ্রেমী হলে এরকম দৃশ্য মন কেড়ে নেবে আপনার।